সড়ক আইন না মানলে ছাড় নয়, হুঁশিয়ারি কাদেরের। ঢাকায় বিআরটি এর অভিযান। ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সবাইকে সম্পত্তির হিসাব দিতে হবে, নির্দেশ মন্ত্রীর। উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন, জানালো আবহাওয়া অফিস। অগ্রগতি নেই মজু চৌধুরীর হাটের নৌবন্দর নির্মাণে, প্রশাসনের সমন্বয়হীনতার অভিযোগ। স্বাগত সমগ্র বাংলাদেশে, সাথে আছে আমি মেহেরিন তাজরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সরকারের প্রতিশ্রুতির বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। আশানুরূপ শৃঙ্খলাও আসেনি রাজধানীর সড়কে। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন স্বার্থান্বেষী মহলকে দমিয়ে দরকার রাজনৈতিক দৃঢ় প্রত্যয়। সড়কে শৃঙ্খলা ফিরে আসার এই দৃশ্য ৬ মাস আগের। শিক্ষার্থীদের আন্দোলনে বদলে দিয়েছিল সড়কের চিত্র, কিন্তু কয়েক মাসের মধ্যেই সড়ক ফিরেছে পুরনো বিশৃঙ্খলায়। নতুন বছরের প্রথম দিনে বাস চাপায় নিহত হয় 2 তরুণী। ঘাতক বাসের চালকের ছিল না কোনো লাইসেন্স। পুলিশের হিসেবে সড়কে বিশৃঙ্খলার জন্য গত 1 বছরে শুধু রাজধানীতেই প্রাণ গেছে 192 জনের, আর গত 8 বছরে নিহতের সংখ্যা 2077 জন। গণপরিবহন চলার সময় দরজা বন্ধ রাখা, নির্ধারিত বাস স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো নামানোয় নিষেধাজ্ঞা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এমন নির্দেশনাও বাস্তবায়ন হয়নি। এমনকি নিয়ম মানছেন না পথচারীরাও। সবাই যদি দরজা বন্ধ করে চালায় তাহলে আমরা দরজা বন্ধ করে চালাবো, আর ইনকাম সোর্স এখানের ভিতরে বেশি। আর আমাদের তো লোকাল গাড়ি চালায় অভ্যাস, আসলে এটা সময় লাগবে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বেপরোয়া চালানোর ব্যাপারটাও একই রকম আছে, গাড়ির প্রতিদ্বন্দ্বিতা বেশি থাকে, যে একটা গাড়ি ক্রস করে আরেকটা গাড়ি চলে যায়। 2-3 মাস মতো একটু রেস্ট্রিকশন ছিল, তারপরে 2-3 মাস পরে অ্যাজ ইউজুয়াল। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের তৎপরতা মামলা ও জরিমানাতেই সীমাবদ্ধ। গত 1 বছরে 14.5 লাখ মামলা হয়েছে, তবে কাঙ্ক্ষিত ফল আসেনি। ট্রাফিক শৃঙ্খলা ক্ষেত্রে প্রায় 22টি ক্রাইটেরিয়া আমরা নির্ধারণ করেছি। তো এই ক্রাইটেরিয়া ভিত্তিক আমরা চেকলিস্ট করে আস্তে আস্তে আগাবো। আমরা মনে করি যে ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলার উন্নয়নের ব্যাপারে আমরা অতীতেও ভালো কাজ করেছি, এখনও করছি, এবং ভবিষ্যতে আমরা পরিকল্পনা ভিত্তিক আমরা আগাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, সড়কের নিরাপত্তার সঙ্গে সরকারের ভাবমূর্তি সম্পৃক্ত। এরপরও কেন নির্দেশনা বাস্তবায়ন হয় না তা খতিয়ে দেখার সময় এসেছে। এই ট্রিটমেন্টগুলি হলো টোটকা ট্রিটমেন্ট, যা নিচ্ছি না বুঝে নিচ্ছি, যেটা বাস্তবায়নযোগ্য না। এটা আবার প্রমাণ হলো। শত আন্তরিকতা থাকার ফলেও লাখ লাখ লোকের জরিমানা, ড্রাইভারের জরিমানা ডাম্পিংয়ে দেওয়ার পরও আগের চরিত্রটাই রয়ে গেছে। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। 29 জুলাই থেকে নিরাপদ সড়কের জন্য আন্দোলন শুরু হলে সরকারের নানা পদক্ষেপে আশা করা হচ্ছিল বদলে যাবে সড়কের চিত্র, কিন্তু আগস্ট থেকে ডিসেম্বর কেবল রাজধানীর সড়কেই প্রাণ গেছে 76 জনের। নিরাপদ সড়কের বিষয়টি এখন যেন কারোর মাথাতেই নেই। তবে নতুন সরকারের কাছে সবার প্রত্যাশা, তারা নিরাপদ সড়কের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক নিরাপত্তা আইন না মানলে বাস মালিক শ্রমিক কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। সড়ক মন্ত্রী জানান, শুধু আইন দিয়ে সড়কের অনিয়ম দূর করা যাবে না, এজন্য জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখতে বিআরটি এর সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এরই মধ্যে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। নির্বাচনের কারণে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন কিছুটা থমকে ছিল বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে মাত্র 2 ঘন্টায় 42টি মামলা, 8টি গাড়ি ও 3 জন চালককে আটক করা হয়েছে। এখানে একটা ক্যাম্পেইনিংও খুব দরকার। শুধুমাত্র আইনগত ব্যবস্থা নিয়ে সমাধান হবে না, আমাদের পাবলিকও মাঝে মাঝে রাস্তায় বেপরোয়া, ড্রাইভারের মতো বেপরোয়া হয়ে যায় এবং বেপরোয়া চলাচল করে রাস্তায়, এপার থেকে ওপারে যায় এবং অ্যাক্সিডেন্ট ঘটে।
মহাসড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ ও সড়কে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে জানাতে এবার বগুড়া ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বগুড়ায় আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে বগুড়ায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এবং অভিযানের বিষয়ে পরিবহন সংশ্লিষ্টরা কি বলছেন? পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, বিশেষ করে যারা শ্রমিক ইউনিয়নের সাথে রয়েছেন, তারা বলছেন যে রংপুরের থেকে ঢাকা পর্যন্ত যে মহাসড়ক, সেখানে তারা চায় যে অন্তত 3 হুইলার যেন না চলে স্বাভাবিকভাবে, এবং এই নিয়ে তারা তাদের নিজেদের মধ্যে একটি বৈঠকেরও সিদ্ধান্ত নিয়েছে যে খুব শীঘ্রই পরিবহন মালিক এবং শ্রমিকরা একটি বৈঠক করে এই 3 হুইলার বা এই ধরনের যেসব ত্রিচক্র যান রয়েছে যেগুলো অবৈধ হিসেবে উচ্চ আদালত ঘোষণা করেছে, সেগুলো যাতে আর না চলে সে বিষয়ে তারা একটা আন্দোলনের চিন্তাভাবনা করছে এসব বন্ধের জন্য। এবং তারা চিন্তা করছে যে এই বিষয়গুলো তারা তার আগে আন্দোলন শুরু করবার আগে কর্তৃপক্ষকে তাদের যে আলটিমেটাম সেটি দিয়ে জানাবেন। আর আপনাকে জানিয়ে রাখি যে পুরো উত্তরাঞ্চলে প্রায় 2000 কিলোমিটার মহাসড়ক রয়েছে, জাতীয় মহাসড়ক। সেসবের নিয়ন্ত্রণে যে হাইওয়ের সদস্য রয়েছে বা হাইওয়ে পুলিশের যে সংখ্যা, সে খুবই নগণ্য, এমনটাই তা বলছেন যে পুলিশের সাথে যারা আছেন কর্মকর্তা রয়েছেন তারা বলছেন। আর এর বাইরেও বেশ কিছু নতুন থানাফানি করবার জন্য একটা প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সেগুলো এখন পর্যন্ত অনুমোদন না হওয়ার কারণে হাইওয়ে পুলিশের পক্ষেও অনেক জায়গায় এই দাবি করেছেন। এবং আমি আজকে দুপুরে শাহজাহানপুর এলাকায় ছিলাম বগুড়ায়, সেখানে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে একটি অভিযান চালানো হয় এবং কয়েক ঘন্টার মধ্যে 25টিরও বেশি মামলা দায়ের করা হয়। সব মিলিয়ে বলা যায় যে হাইওয়ে পুলিশের যে চেষ্টা সেটি পরিবেশের তুলনায় অনেক কম, পরিস্থিতির তুলনায় অনেক কম এবং জনবল খুব কম, সেটি তারা বলছেন। তবে তারা হাসিবুর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা খুলনায় চলে যাচ্ছি। খুলনায় আছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীম, আমরা বগুড়ার খবর শুনছিলাম, তো সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে প্রশাসন ও পরিবহন মালিকরা কি বলছেন খুলনায়? খুলনাতে যে আসলে অবৈধ যান এবং ফিটনেসবিহীন যে যানগুলো রয়েছে, সেই যান বন্ধের জন্য কিন্তু আমরা মাঝে মাঝেই আসলে অভিযান চালাতে দেখি প্রশাসনের পক্ষ থেকে। তবে আমি এই বিষয়ে কথা বলেছিলাম বিআরটি এর খুলনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে আসলে বিআরটি কিংবা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান চালানো হলেও মূলত আসলে প্রভাবশালী একটি মহল এবং রাজনৈতিক কারণেই কিন্তু সে অভিযানগুলোর কোনো সুফল আসলে কিন্তু জনগণ পায় না। বলছেন যে বিভিন্ন সময় অভিযান চালালেও রাজনৈতিক কিছু নেতার যেমন চাপ থেকে, একটি প্রভাবশালী মহলের চাপ থেকে, এবং এর সাথে সাথে এক শ্রেণীর অসাধু শ্রমিক নেতারা রয়েছেন যারা আসলে বিভিন্ন অভিযান চালালে বিভিন্ন সময় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির কারণেই কিন্তু তাদের যে অভিযানগুলো, সেই অভিযানগুলো আসলে ভেস্তে দেয়। বিআরটি এর কর্মকর্তা কিন্তু আর একটা কথা বলেছেন, শুধু আসলে অভিযান অবৈধ যান চলাচল বন্ধের অভিযান চালালেই হবে না, অবৈধ যে যানগুলো আছে যান কিন্তু আসলে বিক্রি বন্ধ করতে হবে। আসলে বিক্রি যদি বন্ধ না হয় তাহলে শুধু অভিযান চালালেই হবে না। তবে তিনি যেটা বলেছেন যে আসলে এই অবৈধ যান চলাচল এবং বিক্রি যাতে বন্ধ হয় তারা সেজন্য চেষ্টা করছে এবং খুব শীঘ্রই হয়তো বা তারা আরও অভিযান চালাবে। আর একটা বিষয় বলি যে আজ থেকে কিন্তু খুলনার মহাসড়কগুলোতে আসলে অবৈধ যে উচ্ছেদ অভিযানের কর্মসূচি ছিল, খুলনাতে কিন্তু খুলনার যশোর সাতক্ষীরা, খুলনা থেকে প্রায় 150 কিলোমিটার পর্যন্ত মহাসড়ক রয়েছে। সেই মহাসড়কের দুপাশে কিন্তু অনেক অবৈধ স্থাপনা রয়েছে। সেই অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে কিন্তু আজকে আমরা কোনো দৃশ্যত কোনো কর্মসূচি দেখিনি। তবে এই বিষয়ে আমি কথা বলেছিলাম খুলনা জেলা প্রশাসকের সাথে, আমি কথা বলেছিলাম পুলিশ সুপারের সাথে, আমি কথা বলেছিলাম বিআরটি এর কর্মকর্তার সাথে। তারা যেটা বলছেন হয়তো বা আগামীকাল বা পরশু হয়তো বা তারা অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ ও শৃঙ্খলা ফেরানোর বিষয়ে জানাছিলেন সহকর্মীরা। ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীকে সম্পত্তির হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে দুপুরে এক মত বিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীর উদ্দেশ্যে তিনি বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলেও সবাইকে সতর্ক করেন মন্ত্রী। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সব ভূমি অফিস সিসিটিভি ক্যামেরার আওতায় এনে স্বচ্ছতা নিশ্চিত করার হবে বলেও জানান তিনি। ফিনান্সিয়াল এক্সপেন্সে কিন্তু আমার চট্টগ্রামের
সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের সম্পত্তির হিসাব আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে হবে। এটা আমি এখানে বসে সিদ্ধান্ত নিলাম, মন্ত্রণালয়ে গিয়ে রিটার্ন জিনিসটা দিব, মৌখিক সিদ্ধান্ত এখানে বসে দিলাম। পাঠ্য বইয়ের মাধ্যমে শিশুরা যেন সাম্প্রদায়িক কিছু না শেখে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উপশিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রামের চশমা হিলে সকালে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, নারীর পড়ালেখা নিয়ে হেফাজত আমির যে মন্তব্য করেছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য, সরকারের নয়। মধ্যে যদি সাম্প্রদায়িকীকরণ করা হয় দীর্ঘমেয়াদে না শুধু ইমিডিয়েট ফিউচারে আমাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। এটা আমরা সকলেই বিশ্বাস করি। যারা এটার সাথে জড়িত ছিলেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে, তো এটা নিয়ে আলোচনা হয়েছে, আমরা সতর্ক থাকবো প্রথম থেকেই। মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে আজও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সকালে ঢাকা ছাড়াও কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করে তারা। পুলিশ বলছে এই বিক্ষোভে কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হবে। বেলা 1টার দিকে রাজধানীর টেকনিক্যাল মোড়, বাংলা কলেজ ও শ্যামলীতে সড়কে অবস্থান নেয় শ্রমিকরা। একই সময় শেওড়াপাড়াতেও কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভে নামে। শ্রমিকদের দাবি, তাদের প্রতিষ্ঠানগুলোতে সরকার নির্ধারিত মজুরি দেওয়া হচ্ছে না, কমিয়ে দেওয়া হয়েছে ওভারটাইম। তাছাড়া ছাঁটাইয়ের সংখ্যাও বেড়েছে। এখন দিতে হেল্পারে 6,500 7,000, অপারেটরে দিতে 8,000 9,000। সরকারের আশ্বাসের পরও শ্রমিকদের বিক্ষোভ না থামায় অনুসন্ধানে নেমেছে পুলিশ। মিরপুরে এক অনুষ্ঠানে ডিএনপি কমিশনার সন্দেহ প্রকাশ করেন এই আন্দোলনের পেছনে মদত থাকতে পারে তৃতীয় কোনো পক্ষের। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে এইভাবে রাস্তার উপরে কেউ বিশৃঙ্খলা করে জনগণের দুর্ভোগ করবেন না, কারণ এটি যদি চলতে থাকে আমরা খুঁজে বের করবে ইন্ধনদাতা কারা। দুপুর 2টা পর্যন্ত পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। এ সময় রোকেয়া সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ন্যায্য মজুরি দাবিতে আশুলিয়ার জামগড়া ও কাঠগড়াতেও পোশাক শ্রমিকেরা বিক্ষোভে নামে। সকালে আব্দুল্লাপুর বাইপাস সড়ক অবরোধ করে তারা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিক অসন্তোষের এসব ঘটনায় আজও অন্তত 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলের অবস্থা বর্তমানে স্বাভাবিক থাকলেও বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ বিজিবির টহল অব্যাহত রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আরও কয়েকদিন শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন এসব অঞ্চলের মানুষ। অতিরিক্ত শীতের কারণে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নওগাঁ সহ বিভিন্ন জেলায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 7.8 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে অস্থায়ী মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা হয়েছে, মানে কৃষি কাজ করা যায় না, খুবই ঠান্ডা। আর সকালে তো বেরিয়ে মানে কুয়াশায় কাজ যেতে পারি না, খুব সমস্যা যেতে। কাপড় তো নাই, এতে খুব কষ্ট থাকি। আবার সকালে আগুন ছাড়াও হয়ে নাই। শীত পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী, চুয়াডাঙ্গা ও শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজশাহীর পরিস্থিতি জানাবেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহী বিভাগের অনেক জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে, তো এতে জনজীবনের উপর কি প্রভাব পড়ছে? রাজশাহী বিভাগের অনেক জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ চললে কিন্তু রাজশাহীতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া অফিস বলছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস। তবে ঠিক 4টায় তাপমাত্রা আবার কিন্তু কিছুটা কমেছে, 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমাদেরকে জানানো হয়েছে।
তো এর প্রভাব যে জনজীবনের প্রভাব যেটি পড়ে সেটি কিন্তু কয়েকদিন ধরেই রাজশাহীতে শীত চলছে। রাজশাহীর অন্যান্য যেমন নওগাঁ সহ বদলগাছি সহ অন্যান্য জায়গাতে শীতের তীব্রতা মাঝে আমরা দেখেছি যে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তো এর প্রভাব কিন্তু পড়েছে জনজীবনে। সেখানে যারা ছিন্নমূল মানুষ আছে তারা শীত নিবারণের জন্য আমরা দেখেছি তার সকাল থেকে আগুন পোহাতে, এছাড়া সব শ্রেণীর মানুষই কিন্তু শীত বাড়ার কারণে দুর্ভোগে পড়ছে। আর এই দুর্ভোগের যে তাদের যে পড়ছে সেইটি নিবারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 58,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও আরও 20,000 শীতবস্ত্র বিতরণের যে চাহিদা রয়েছে সেইটি কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে আমাদেরকে রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের জানিয়েছেন। এছাড়াও আমরা দেখছি যে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে যেসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তার কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম বলে আমাদেরকে যারা শীতার্থ তারা জানিয়েছেন। আর এর প্রভাবে কিন্তু যে শীতটা চলছে কদিন ধরে তার প্রভাবে কিন্তু শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ কিন্তু বেড়েছে। আমরা প্রতিদিনই হাসপাতালে খোঁজ নিচ্ছি, বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলছি, তারা বলছে মূলত এই যে শীতের উঠানামা এর কারণেই কিন্তু শীতজনিত রোগের আক্রান্ত হচ্ছে বেশিরভাগ শিশু এবং বয়স্করা। এছাড়াও অন্যান্য সব শ্রেণীর মানুষই কিন্তু সাধারণত জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে। তবে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে একটু রোগান্তরের সংখ্যাটা বেশি। শিশুরা মূলত ডায়রিয়া নিউমোনিয়া সব বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, আর বয়স্করা সাধারণত শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু তাদের কিছু পরামর্শ দিচ্ছেন। মূলত বয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত শীতবস্ত্র পরে থাকার একটি পরামর্শ দিচ্ছেন। শিশুদের ক্ষেত্রেও কিন্তু শীত নিবারণের জন্য পর্যাপ্ত পোশাক পরার পাশাপাশি তারা যেন ঘেমে না যায় সেজন্য কিন্তু অভিভাবকদের প্রতি বাড়তি দৃষ্টি আকর্ষণ করেছে তারা। এছাড়াও যদি বলি যে কৃষির যেহেতু শীত রাজশাহীতে কৃষি আবাদ বেশি হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি কৃষিতে যে আবাদ হচ্ছে এখন বিশেষ করে বড় বীজতলা, আলু, সরিষা, ফুলকপি, বাঁধাকপি এসব আবাদে কিন্তু কোনো প্রভাব পড়েনি বলে কৃষি অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলি, তারা মূলত বলছে রাজশাহীতে শীতের তীব্রতা থাকলেও মূলত কুয়াশা না থাকার কারণে যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এতে কিন্তু বড় বীজতলা যে 3,500 হেক্টর জমিতে বড় বীজতলা আবাদ হয়েছে, প্রায় 38,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে, এতে কোনো প্রভাব পড়েনি। এবং তারা বলছে যে বর্তমান যে আবহাওয়া আছে, শীতকালে যে আবহাওয়া চলছে এখন, সেইটি কিন্তু বর্তমান যে শীতকালীন ফসল আছে সেটির জন্য আশীর্বাদ মনে করছেন তারা। তো সব মিলিয়ে কিন্তু শীতের যে প্রভাব সেটি আছে এবং এই যে শীতের তাপমাত্রা কমা বাড়ার যে প্রভাবটা এটি কিন্তু আবহাওয়া দপ্তর বলছে এই কমা বাড়ার পরপরই কিন্তু রাজশাহী জুড়ে আগামী এই চলতি সপ্তাহের মধ্যেই তাপমাত্রা সর্বনিম্ন নেমে আসতে পারে এবং রাজশাহীতে যে গত 29 ডিসেম্বর 5.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা ছিল তার চেয়েও নিচে আসার সম্ভাবনা করছেন আবহাওয়া অধিদপ্তর। মাইনুল, আপনি আমাদের সাথেই থাকুন। এবার চুয়াডাঙ্গার শীতের পরিস্থিতি জানাবেন সহকর্মী মানিক আকবর। মানিক, শুক্রবারে দক্ষিণবঙ্গে চুয়াডাঙ্গার তাপমাত্রাই সবচেয়ে কম ছিল, তো আজকে কি অবস্থা চুয়াডাঙ্গায়? হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে শুক্রবার ছিল আমাদের চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, সেটা ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে এখানকার তাপমাত্রা একটু বেড়েছে, এখানে আজকের তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা বাড়লেও আবহাওয়ার পরিবর্তন সাধারণ মানুষের কাছে খুব একটি মনে হচ্ছে না, কারণ একটু বাতাস থাকছে, বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। এবং শীতের যে প্রকোপ, এই প্রকোপের কারণে একটা সময় দেখা দেয় যে সাধারণত সকালে এবং সন্ধ্যায় এবং রাতে শীতের তীব্রতা থাকে, কিন্তু এখন যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে দুপুরেও মানুষ গরম পোশাক পরে বাইরে থাকছেন। তার মানে সারাদিনই শীতের এই তীব্রতা থাকছে। তো তীব্র শীতের কারণে যে অসুবিধাগুলো দেখা দিয়েছে সেটা হচ্ছে শিশু এবং বয়স্করা রোগাক্রান্ত হচ্ছে, অনেক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। আজ দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবির আমাকে বলেছেন যে গত 2 দিনে বেশিরভাগ শিশু এবং বয়স্ক, এদের দুর্ভোগটা আসলে এই শীতে একটু বেশি হচ্ছে। তো আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সারা দিনে সকাল থেকে খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসছে না, খুব সকালে রাস্তাঘাট ফাঁকা থাকছে, একটু বেলা না হলে কেউ বাইরে আসছে না। একেবারে যারা দিনমজুর, যাদের কোনো উপায় নেই, বাইরে আসতেই হবে কাজের প্রয়োজনে, তারা আসছেন বাইরে, তারা কাজের জন্য বাইরে আসছেন। মানিক, আপনি আমাদের সাথেই থাকুন। এবার শরীয়তপুরের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন নুরুল আমিন রবিন। রবিন, আমরা রাজশাহী এবং চুয়াডাঙ্গার খবর শুনছিলাম শীত পরিস্থিতি নিয়ে, তো শরীয়তপুরের শীতের প্রভাব কেমন দেখছেন আপনি? গত সপ্তাহে কিন্তু শরীয়তপুরের শীতের প্রকোপ অনেকটাই কম ছিল, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা যেটা সেটাই বিদ্যমান ছিল। কিন্তু আমরা দেখেছি গতকালকে থেকে শীতের যেই প্রকোপ এটি কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং আজকে সকালে কিন্তু কুয়াশার মাত্রা অতিরিক্ত ছিল, যার কারণে আপনি জানেন যে আজকে শরীয়তপুরে যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নৌরুট রয়েছে, বিশেষ করে শরীয়তপুর চাঁদপুর নৌরুটের যেই ফেরি চলাচল এটিও কিন্তু প্রায় 2.5 ঘন্টা
ছিল। আর এখানকার যে তাপমাত্রা বিষয়টি যদি আপনাকে বলি, যে এখানে শরীয়তপুরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিকেলের পর থেকে অর্থাৎ সন্ধ্যার আগ থেকে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে এবং রাতের বেলা তাপমাত্রা অনেকটাই 10 ডিগ্রি 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে এবং এই তাপমাত্রা কিন্তু সকাল 10টা পর্যন্ত অব্যাহত থাকে এবং 10টার পরে যখন সূর্যের আলো আসতে থাকে এবং সূর্যের তাপমাত্রাটা পৃথিবীতে আসতে থাকে তখন তাপমাত্রা কিছুটা বাড়তে থাকে এবং সেই তাপমাত্রাও কিন্তু দিনে গড়ে গত এক সপ্তাহের যে পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে তাতে কিন্তু 23 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এই শীতের প্রভাবের ফলে মানুষের জীবনযাত্রায় কিন্তু আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি। বিশেষ করে সকালবেলা যেই সকল শ্রমজীবী মানুষ এবং কৃষক তারা কিন্তু সকালবেলা বাড়ির থেকে বের হতে অনেকটাই প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে এবং তারা কিন্তু অনেকটা দেরি করে বাড়ি থেকে বের হচ্ছে এবং এর প্রভাবে কৃষি ক্ষেত্রেও কিন্তু কিছুটা বিরূপ প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে অনেক কৃষকের সাথে আমাদের কথা হয়েছে, কৃষকরা যেটা আমাদেরকে জানিয়েছে যে এই মুহূর্তে তাদের মাঠে যে সকল ফসল রয়েছে বিশেষ করে আলু, পপি এবং সিম, এই সকল লাউ, এই সকল ফসলের যেই প্রাথমিক অবস্থায় যে ফসলগুলি রয়েছে এই ফসলগুলি এই কুয়াশার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে এখনো পর্যন্ত যে কুয়াশা বিদ্যমান রয়েছে শরীয়তপুরে, এই কুয়াশা এই ফসলের জন্য তেমন একটি ক্ষতির কারণ হবে না। তবে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই ফসলের জন্য এই কুয়াশা একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এর পাশাপাশি যে সকল নিম্ন আয়ের মানুষ এখনো পর্যন্ত শীতের অভাবে তাদের যেই গরম কাপ বস্ত্রের যে অভাব রয়েছে এটি পূরণের জন্য কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ আমরা লক্ষ্য করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় কিন্তু শীত বস্ত্র অর্থাৎ গরম কাপড় বিতরণ করা হচ্ছে। তো সার্বিকভাবে বলতে গেলে শরীয়তপুরের শীতের পরিস্থিতি কিন্তু অনেকটা স্বাভাবিক থাকলেও বিশেষ করে রাতের পরিস্থিতি অনেকটাই অবনতি হয়, যার কারণে মানুষের দুর্ভোগ কিছুটা এখানে রয়েছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের শীত সংক্রান্ত সর্বশেষ তথ্য। শীতের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন রাজশাহী, চুয়াডাঙ্গা ও শরীয়তপুর থেকে সহকর্মীরা। এদিকে ঘন কুয়াশার কারণে শরীয়তপুর, চাঁদপুর ও দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। 2.5 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 8:30টার দিকে শরীয়তপুর চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু হয়। অন্যদিকে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে সকালে প্রায় 2 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসি জানায় যাত্রীদের নিরাপত্তার কারণে সকাল 6টা থেকে শরীয়তপুর চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। মাছ নদীতে আটকে পড়ে 2টি ফেরি। কুয়াশা কিছুটা কমার পর পরিস্থিতির উন্নতি হয়। এদিকে সকাল 7টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। এতে নরসিংহপুর ফেরি ঘাটে আটকা পড়ে অন্তত 2 শতাধিক যানবাহন। দুর্ভোগে পড়েন ওই রুটের যাত্রীরা। সবচেয়ে বিপাকে পড়ে কাঁচামাল বোঝাই যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। কক্সবাজারের টেকনাফে গুলিতে 2 ইয়াবা পাচারকারী নিহত হয়েছে বলে দাবি করেছে বিজিবি। ভোরে টেকনাফের নীলায় নাফ নদীর পাড়ে এ ঘটনা ঘটে। বিজিবি 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানিয়েছেন 2 ইয়াবা পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বিজিবির সামনে পড়ে। এ সময় তারা পালাতে গেলে থামানোর চেষ্টা করা হয়। এক পর্যায়ে গুলি ছোড়ে বিজিবি। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানিয়েছেন মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের মাঠ থেকে সকালে মরদেহ 2টি উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে 50,000 ইয়াবা পাওয়া গেছে, তবে নিহতদের পরিচয় জানা যায়নি। নোয়াখালীতে পোশাক শ্রমিক পারভিন আক্তার ফাহিমা হত্যা মামলায় তার স্বামী শেখ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে পিবিআই এর একটি দল চট্টগ্রামের চাটগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। দুপুরে নোয়াখালী পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিমার স্বামী সেলিম হত্যার দায় স্বীকার করেছেন। ফাহিমা ও সেলিম চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত রমজানে তারা বিয়ে করেন। সেলিমের স্ত্রী ও সন্তান রয়েছে জানার পর ফাহিমা তাকে ছেড়ে চলে যায়। এরপরই সেলিম নোয়াখালী গিয়ে ফাহিমাকে গলা কেটে হত্যা করে বলে জানায় পুলিশ। এই ঘটনাটি সে ঘটিয়েছে, তার সত্যতা স্বীকার করেছে। তার 2টা প্ল্যান ছিল, যে সে যদি তার সাথে চলে যায় একটা, আর যদি না যায় সে তাকে খুন করবে, এবং স্থানীয় বাজার থেকে সেই খুনের জন্য একটা ছুরিও কিনেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের যোদ্ধা মাস্টারদা সূর্য সেনের 85তম প্রয়াণ দিবস আজ। 1934 সালের এই দিনে দেশদ্রোহিতার অভিযোগে চট্টগ্রাম কারাগারে ফাঁসিতে হত্যার পর মরদেহ ভাসিয়ে দেওয়া হয় সাগরে।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরদের গৌরব গাথা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার দাবি সচেতন মহলের। কথিত ছিল ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না, কিন্তু অবিভক্ত ভারতে ঔপনিবেশিক শাসন থেকে 4 দিনের জন্য চট্টগ্রামকে স্বাধীন রেখেছিলেন একদল বিপ্লবী তরুণ। 1930 সালের 18 এপ্রিলের সাহসী লড়াই আশার স্বপ্ন দেখিয়েছিল স্বাধীনতাকামী বাঙালিকে। তবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, জালালাবাদ যুদ্ধ, কালারপুল যুদ্ধ, ইউরোপিয়ান ক্লাব আক্রমণের ইতিহাস এখন চলে গেছে আড়ালে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে আন্দোলন তিনি করেছিলেন, যে সংগ্রাম তিনি করেছিলেন, বিশ্ব ইতিহাসে এটি কিন্তু অমর অক্ষরে লেখা থাকে। বিপ্লবীদের স্মৃতি রক্ষায় সরকারি উদ্যোগও দায়সারা। মাস্টারদার জন্মভিটার স্মৃতিসৌধে সর্বশেষ রং লেগেছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আগমনকে ঘিরে। নগরীতে সূর্য সেনের একমাত্র স্মারক এই ভাস্কর্যটিও পড়ে আছে নিতান্ত অবহেলায়। আমাদের গৌরবময় উজ্জ্বলতা যদি আমরা প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে না পারি, তাহলে আমাদের ভিতরে যে আমরা একটা গৌরব উজ্জ্বল অধিকারে ভবিষ্যৎ নিয়ে যে এগিয়ে যাচ্ছি, সেই জিনিসটা আমাদের নতুন প্রজন্ম বুঝে উঠতে পারবে না। তবে সম্প্রতি চট্টগ্রামের কিছু তরুণ কাজ করছেন বাঙালির এই বীরত্ব গাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে। বিপ্লবী সংরক্ষণ পরিষদ নামে একটা সংগঠন করা হয়েছে। তারা পাহাড়তলি, যেখানে প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মাহুতি দিয়েছিলেন, সেখানে তারা একটা স্মৃতিফলক স্থাপন করেছে। ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের স্মরণ শুধু দিবস কেন্দ্রিক না রেখে চেতনায় ধারণে গুরুত্ব দিচ্ছেন ইতিহাসবিদরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভিত্তিপ্রস্তর স্থাপনের 1.5 বছর পার হলেও এখনো অগ্রগতি নেই লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটের নৌবন্দর নির্মাণে। জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি এর যৌথ সার্ভে কমিটির সমন্বয়হীনতায় প্রকল্পের কাজে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে জেলার যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দ্রুতই নৌবন্দর নির্মাণ কাজ শুরুর দাবি স্থানীয়দের। লক্ষ্মীপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে মজু চৌধুরীর হাট। এই লঞ্চঘাট দিয়ে প্রতিদিন বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের 21 জেলার হাজার হাজার মানুষ চলাচল করে। এটি গুরুত্বপূর্ণ নৌরুট হওয়ায় 2017 সালের মার্চে নৌবন্দর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর পেরিয়েছে 1.5 বছর। অভিযোগ রয়েছে প্রশাসন ও চাঁদপুর বিআইডব্লিউটি এর যৌথ সার্ভে কমিটির মধ্যে সমন্বয়হীনতায় অগ্রগতি হয়নি কাজের। প্রকল্পের বর্তমান অবস্থায় উদ্বেগ জানিয়েছে ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। নৌ পরিবহন মন্ত্রী সহকারে ঘোষণা দিয়ে গেল বন্দর ঘোষণা, এখনো পর্যন্ত এটার কাজও হইতেছে না, আর কর্ম হইতেছে না, এটার কোনো উদ্যোক্তা আমি দেখতেছি না। নৌবন্দর হইতেছে না, অনেক মানুষের এলাকার মানুষ নৌবন্দরে আশা বয়ে রয়েছে যে কাজ কাম করবো, এলাকার উন্নয়ন হবে। বন্দর নির্মাণ প্রকল্পটি নৌ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন এবং এরই মধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। লক্ষ্মীপুরে নৌবন্দর গেজেট আকারে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আমরা সার্ভেয়ার নিয়োগ করেছি যৌথ জরিপ কার্যক্রম সম্পন্ন করার জন্য। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি যৌথ জরিপের কাজটা শেষ করবো, আর যৌথ জরিপের কাজ শেষ হলে নৌবন্দরের কার্যক্রম চলবে। এই অঞ্চলের যাতায়াত ও ব্যবসা বাণিজ্য প্রসারে মজু চৌধুরীর হাট লঞ্চঘাটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তাই দ্রুতই বন্দর নির্মাণের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, উদ্বোধনের পরেও নৌঘাট নির্মাণে এই জটিলতার কারণ কি? যে লক্ষ্মীপুর যে মজু চৌধুরী হাট, এই চট্টগ্রাম, সিলেট এবং খুলনা যে 21 জেলার যাতায়াতের মজু চৌধুরী হাট, এখান দিয়ে 21 জেলার মানুষ কিন্তু যাতায়াত করে। পাশাপাশি এখানে কিন্তু ফেরিও চলাচল করে বরিশাল এবং ভোলা সহ বিভিন্ন অঞ্চলে। তো গত 2017 সালের 14 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরে এসে এবং এই বন্দরের ঘোষণা দিয়েছেন। বন্দর ঘোষণার প্রায় 1.5 বছর অতিবাহিত হলো, এখনো কিন্তু বন্দরের কার্যক্রম শুরু না হয় এখানকার যারা স্থানীয় এলাকাবাসী আছেন, ব্যবসায়ী আছেন, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন অনতি বিলম্বে যদি এই বন্দর চালু করা হয়, বন্দরের কার্যক্রম শুরু করা হয়, তাহলে
এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য পাশাপাশি যে কর্মসংস্থান সৃষ্টি হবে সেটি একটা দৃষ্টান্ত স্বরূপ এখানে হবে। আমরা এই বিষয়ে কথা বলেছি, আমি এখানকার যে ব্যবসায়ী নেতাদের সাথে, তারা বলছেন দ্রুত এই বন্দর নির্মাণ কার্যক্রম দ্রুত যে বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন। পাশাপাশি আমি কথা বলেছি লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সাথে, তিনি বলেছেন ইতিমধ্যে নৌ মন্ত্রণালয় এই প্রক্রিয়াধীন রয়েছে, গেজেট আকারে প্রকাশিত হয়েছে বন্দর বাস্তবায়নের জন্য। পাশাপাশি যে সার্ভে জরিপ, এখানে সার্ভে জরিপের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলছেন আশা করি কয়েক মাসের মধ্যে এই বন্দর কার্যক্রমের আনুষ্ঠানিক শুরু করতে পারবেন বলে তিনি এইটিও আশ্বাস দিয়েছেন। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে এই লক্ষ্মীপুরের যে প্রায় 21 জেলা মানুষের যাতায়াত, অর্থনৈতিক যে সমৃদ্ধি হবে সেটি এখানকার মানুষের প্রাণের দাবি। তো এই বন্দর দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এখানকার সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ স্থানীয় এলাকাবাসী। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। চলে যাচ্ছি পরের খবরে। সিলেটের নবনির্মিত কেন্দ্রীয় কারাগারে বন্দী স্থানান্তর করা হয়েছে। নতুন কারাগার চালু হলেও 230 বছরের পুরনো কারাগারটি বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 2300 বন্দীকে স্থানান্তর করা হয়। সিলেট কেন্দ্রীয় কারাগার চালু হয় 1789 সালে। তৎকালীন কালেক্টর জন উইলিয়াম 24.67 একর জমির উপর সিলেট কারাগার নির্মাণ করেন। এর ধারণ ক্ষমতা 1210 জন, কিন্তু এখানে বন্দীর সংখ্যা অনেক বেশি। জায়গা সংকুলান না হওয়ায় 2011 সালে নগরীর বাদাঘাটে নতুন কারাগারের নির্মাণ কাজ শুরু হয়। 2018 সালে 1 নভেম্বর নবনির্মিত কারাগারটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবনির্মিত কারাগারে বন্দী স্থানান্তর করা হয় শুক্রবার। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 2300 বন্দীকে 10টি প্রিজন ভ্যানের মাধ্যমে নতুন কারাগারে নেওয়া হয়। 2300 বন্দী এখানে আটক ছিল। সকল বন্দীকে আমরা খুব সুন্দরভাবে ওখানে স্থানান্তরিত করতে সক্ষম হয়েছি। তো এই কাজটা করতে যে আমাদের সাথে এসএমপি পুলিশ, আমাদের সাথে র্যাব, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম, এনএসআই, ডিজিএফআই, সকল গোয়েন্দা সংস্থা সকলে আমাদের সাথে কাজ করছে। প্রায় 30 একর জায়গার উপর নির্মিত নতুন কারাগারে রয়েছে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, 100 শয্যার হাসপাতাল, স্কুল ও লাইব্রেরি ভবন। কর্মকর্তা কর্মচারীদের জন্য রয়েছে 130টি ফ্ল্যাট। সমস্ত ধরনের সুবিধা থাকছে আপনার বন্দীদের। এক হচ্ছে যে অ্যাকোমোডেশনের সমস্যা আর থাকবে না। এখন যে পরিমাণ বন্দী থাকে অ্যাকোমোডেশন প্রায় সমান আপনার, যার ফলে বন্দীরা স্বাচ্ছন্দ্যে আপনার থাকতে পারবে। তাছাড়া আপনার বিনোদনের সমস্ত সুবিধা। সংশ্লিষ্টরা জানিয়েছেন নতুন কারাগারে সব বন্দী স্থানান্তর করা হলেও প্রয়োজনে ব্যবহার হবে পুরাতন কারাগারটিও। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ফেনীর পুরনো জেলা কারাগার থেকেও বন্দীদের নতুন কারাগারে স্থানান্তর করা হচ্ছে। উদ্বোধনের প্রায় 2.5 মাস পর বন্দীদের আজ ভোর থেকে নতুন কারাগারে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। গত বছরের 1 নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কারাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তায় বন্দীদের স্থানান্তর করা হচ্ছে। ফেনী জেলার মোহাম্মদ দিদারুল আলম জানিয়েছেন 37 কোটি টাকা ব্যয়ে 7 একর জমির ওপর নির্মিত নতুন ভবনে কারাবন্দীদের জন্য রয়েছে আধুনিক হাসপাতাল, খেলার মাঠ, পুকুর, উদ্যান, স্টাফ কোয়ার্টার সহ বিশেষ সুবিধা। 350 বন্দী ধারণ ক্ষমতার এই কারাগারে প্রয়োজনে 2000 বন্দী রাখা যাবে বলেও জানান তিনি। অতীতে আমাদের পুরাতন কারাগার থেকে বন্দী স্থান সংকুলনের জন্য চট্টগ্রাম, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী প্রেরণ করা হতো। বর্তমানে আমাদের সেই সমস্যা থাকবে না। আমরা এখানে স্মুথলি বন্দীদেরকে তাদের মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত করতে পারবো। হাওরের ফসল রক্ষার দাবিতে সুনামগঞ্জে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে হাওরবাসী। দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান। মানববন্ধন থেকে ভুক্তভোগী চাষিরা ফসল রক্ষায় বাঁধ নির্মাণে অবিলম্বে গণশুনানির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি PIC গঠনের আহ্বান জানান। বাঁধ নির্মাণে দেরি হলে হাওরের বড় ফসল আবারও পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে কৃষকরা। এজন্য অবিলম্বে দাবি মেনে নিয়ে দ্রুত বাঁধ নির্মাণের কাজ শুরু করার আহ্বান জানান তারা। একই সাথে অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ বন্ধের দাবিও জানান স্থানীয়রা। কম খরচ আর বেশি লাভ হওয়ায় উচ্চ ফলনশীল জাতের ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন মেহেরপুরের চাষিরা। প্রতি বছরই বাড়ছে ভুট্টার আবাদ।
গত বছরের চেয়ে চলতি মৌসুমে 5,000 হেক্টর বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে। মেহেরপুরের বাজারে এবার ব্যাপক চাহিদা রয়েছে ভুট্টার, দামও পাওয়া যাচ্ছে ভালো। অল্প খরচে বেশি ফলনে লাভবান হওয়ায় ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন জেলার চাষিরা। এবার ভুট্টা জমিতে প্রতিটি গাছে ভুট্টা ধরেছে 2টি করে, আকারও বেশ বড়। 1 বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয় 7 থেকে 8,000 টাকা, আর বিঘা প্রতি ফলন হয় 45 থেকে 50 মনেরও বেশি। প্রচলিত ভুট্টার চেয়ে বর্তমানে ব্যবহৃত উচ্চ ফলনশীল জাতের ভুট্টার ফলন বেশি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হয় ভালো ফলনের আশায় চাষিরা। প্রাকৃতিক দুর্যোগে আমাদের ভুট্টা নষ্ট হয়নি এবং ভুট্টাটা কান 2 টাকা তাতে ফলন হয়তো বেশি হতে পারে। আমাদের ভুট্টা আপনার বিক্রি হবে হচ্ছে 22-23 হাজার, 25-30 হাজার এরকম হবে, কিন্তু আমাদের দেশে আমাদের মাঠে প্রচুর পরিমাণ ভুট্টা চাষ আছে। সরকারিভাবে প্রণোদনা দিয়ে ভুট্টা চাষ বাড়ানো হচ্ছে বলছে কৃষি বিভাগ। এখানে ভুট্টার আমাদের যে জাতগুলো আসছে খুবই ভালো, ফলন ভালো এবং এখানে রোগবালাই খুব কম এবং ভুট্টার দামটা কৃষকরা কিন্তু অনেক ভালো পাচ্ছে। গত বছর যে ফলন এসেছিল তার থেকে অর্ধেক বেশি বেড়ে গেছে, সুতরাং এটি আমাদের জন্য একটি সফলতা। মেহেরপুরে এবছর 6,000 বিঘা জমিতে ভুট্টা চাষের জন্য চাষিদের প্রণোদনা দেওয়া হয়েছে। গত বছর 10,000 হেক্টর জমিতে ভুট্টা চাষ হলেও এবার তা বেড়ে হয়েছে 15,000 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যশোরে যশ খেজুরের রস, বহুল প্রচলিত এই প্রবাদটি হারিয়ে যেতে বসেছে। নির্বিচারে খেজুর গাছ কাটা সহ নানা কারণে এই অঞ্চলের খেজুরের রস আর তা থেকে তৈরি গুড় হারিয়েছে নিজস্বতা। তবে এ অবস্থার উত্তরণে নতুন চারা রোপণ সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ। যশোরের ঐতিহ্যকে দেশে বিদেশে যুগ যুগ ধরে সমৃদ্ধ করে আসছে খেজুরের রস ও গুড়। তুমুল জনপ্রিয়তা থাকায় এখানে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় খেজুর গুড়ের বাজার। এবছর আগেভাগেই শীত শুরু হওয়ায় রস সংগ্রহের কাজ শুরু হয়েছে আগেই, তাই ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আমরা তারপরেও ভালো লাগতেছে যে আমরা রস গুড় জ্বালানো থেকে যে উঠে আসলাম, আমরা রস গুড় জ্বালাতে পারতেছি। ব্যাপক ইনকাম হয়, দেখা যাচ্ছে আমরা 1 কিলো রস কম করলেও 150 টাকা 200 টাকা বিক্রি করি, 1 কেজি পাটালিও এরকম 200 টাকা বিক্রি করি। তবে পর্যাপ্ত গাছি ও জ্বালানি সংকটের কথা জানালেন চাষিরা। পাশাপাশি ব্যাপক হারে খেজুর গাছ কাটায় উদ্বেগ জানিয়েছেন তারা। বলছেন সরকারি সহায়তা পেলে গুড় রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। সরকারি একটা লোন হোক কি সরকারের যে কোনো দায়িত্ব, তাহলে খাজুর গাছগুলো আমি আরও বাড়াতে পারতাম। সারা পৃথিবীর যত রাষ্ট্রীয় যত দেশটা আছে সবাই মনে করেন যে অর্ডার দেই, নিয়ে আসে, নীতি আসে এখান থেকে নিয়ে যায়। খেজুরের রস সংগ্রহের আধুনিক পদ্ধতি আবিষ্কারের গবেষণা চলছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। খেজুর গুড় রপ্তানিতেও নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, সংস্থার মাধ্যমে এবং যারা রপ্তানিকারকের মাধ্যমে ইতিমধ্যে আমরা বিভিন্ন সংস্থা এবং রপ্তানিকার সাথে আলাপ করছি যে যাতে এই গুড়টা আরও বেশি করে রপ্তানি করা যায়। চলতি মৌসুমে যশোরে 2,000 মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম। পরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসে ঘুরে সেলিম আলদিন মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। প্রাকৃতিক সৌন্দর্য ও শীতের অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে 700 একরের সবুজ ক্যাম্পাস। 1970 সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে 4টি বিভাগে মোট 150 শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু হয়। দেশ স্বাধীনের পর 1973 সালে প্রতিষ্ঠানটির নাম দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বর্তমানে 6টি অনুষদ ও 4টি ইনস্টিটিউশনের অধীনে 34টি বিভাগে 16,500 শিক্ষার্থী লেখাপড়া করছেন। কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো 12তম ক্র্যাক আন্তর্জাতিক আর্ট ক্যাম্প। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের 32 চারুশিল্পী অংশ নেন। এ উপলক্ষে শহরের রহিমপুরে বসে নবীন প্রবীণ শিল্পীদের মিলন মেলা। 6 জানুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্প দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় শুক্রবার বিকেলে। ক্যাম্পে এবার 15 জন বিদেশি শিল্পী অংশ নিয়েছেন। স্থানীয় পরিবেশের সঙ্গে সমন্বিতভাবে শিল্পচর্চার ধারাকে এগিয়ে নিতেই এই আয়োজন। এর বেশিরভাগ চিত্রকর্মেই উঠে এসেছে প্রকৃতি রক্ষার বিষয়টি।
এখানকার লোকাল ইনগ্রিডিয়েন্টস নিয়ে ওরা নিজেদের কাজগুলো করছে। তো এটা একটা খুব ন্যাশনালি আর ইন্টারন্যাশনাল একটা খুব ভালো আর্টের সংমিশ্রণ হচ্ছে। গতবার এখানে এসেছিলাম, দ্বিতীয়বারের মতো আবার আসতে পেরে খুবই খুশি আমি। ভিন্ন ভিন্ন জায়গার অনেক শিল্পী একসাথে হয়েছে আমরা, ফলে শিল্পের একটি অসাধারণ সমন্বয় হয়েছে। আমরা পরীক্ষামূলকভাবে অনেক কাজ করতে পারছি, এটা সত্যিই খুব চমৎকার ব্যাপার। চলো হারাই শৈশবে, এই স্লোগানে ফরিদপুরের চরাঞ্চলে হয়ে গেল ঘুড়ি উৎসব। গতকাল সদর উপজেলার ডিক্রির চরের ধলার মোড়ে এই উৎসবে যোগ দেন প্রায় 2000 মানুষ। টানা 7 বারের মতো ব্যতিক্রমী এ আয়োজন করে ফরিদপুরবাসীর ফেসবুক পেজ ফরিদপুর সিটি। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার ও রঙের ঘুড়ি নিয়ে অংশ নেয়। পরে শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে 3 জনের পুরস্কার দেওয়া হয়। রাতে ফানুস উড়ানোর মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। এখানে প্রতি বছরই ঘুড়ি উৎসব হয়। আমরা প্রতি বছরই আমি এখানে ঘুড়ি উড়াতে আসি। এখানে বিভিন্ন ধরনের ঘুড়ি আমাদের এখানে উড়ানো হয়। আসছি অবশ্যই ঘুড়ি দেখার জন্য কিভাবে উড়াচ্ছে, আর এত বড় আয়োজন করা হয়েছে ফরিদপুর সিটির থেকে, ভালো লাগছে। আমরা যতটা আয়োজন করেছিলাম, আমাদের যে আশা ছিল তার থেকে আমরা অনেক বেশি পেয়েছি। এখানে শেরপুরের নবীনগরে হয়ে গেল পৌষ মেলা। মেলায় পসরা বসে নানা ধরনের মিষ্টি খাবার ও পিঠাপুলির, পাশাপাশি ঘোড়দৌড়, সাইকেল প্রতিযোগিতা উপভোগ করেছেন সব বয়সী মানুষ। দূর দূরান্ত থেকে মেলা দেখতে হাজির হন দর্শনার্থীরা। পৌষ মেলা ঘিরে শুক্রবার সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শেরপুরের নবীনগরে। তবে মেলা শুরু হয় বেলা 3টার দিকে। সব বয়সী মানুষের উপস্থিতি থাকলেও শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মেলায় নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বিভিন্ন ধরনের পিঠা, মিষ্টি জাতীয় খাবার, খেলনার দোকানে ভিড় ছিল বেশি। গ্রাম্য পৌষ মেলা এসেছে, এখানে এসে খুব ভালো লাগলো আমাদের। এইভাবে আমার বাবার কুলে উঠে মেলা দেখতে আসতাম শুরু থাকতে, এখন আমি আমার ছেলেকে নিয়ে এখানে মেলা দেখতে এসে অনেক আনন্দিত। এই মেলা উপলক্ষে এরা আমাদেরকে এখানে দাওয়াত করে, আমরা প্রতি বছরই এখানে আসি। এগুলা মাটির জিনিস নিয়ে আসি, আমাদের মোটামুটি বেচা এখানে ভালোই হচ্ছে। তবে মেলার মূল আকর্ষণগুলোর মধ্যে ছিল ঘোড়দৌড়, গাঙ্গি খেলা ও সাইকেল দৌড় প্রতিযোগিতা। এই ঘোড়া দৌড়, সাইকেল খেলা, মিউজিক্যাল চেয়ার, এগুলা খেলা দেখে খুবই ভালো লাগলো। কুস্তি খেললে আমরা দাদার আমলে শুনতাছি আর আমরা দেখতাছি। প্রায় 250 বছর ধরে শেরপুরের নবীনগরে পৌষ মেলার আয়োজন হচ্ছে। এই ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় আয়োজকদের। এইবারের পৌষ মেলা অনেক জাঁকজমকপূর্ণ এবং অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আশা করি এই এলাকাবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে এর থেকেও আরো জাঁকজমকপূর্ণভাবে করতে পারবো। বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রাতেই শেষ হয় পৌষ মেলার সব আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। সড়ক আইন না মানলে ছাড় নয়, হুঁশিয়ারি কাদেরের। ঢাকায় বিআরটি এর অভিযান। ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সবাইকে সম্পত্তির হিসাব দিতে হবে, নির্দেশ মন্ত্রীর। উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকবে আরো কয়েকদিন, জানালো আবহাওয়া অফিস। অগ্রগতি নেই মজু চৌধুরীর হাটের নৌবন্দর নির্মাণে, প্রশাসনের সমন্বয়হীনতার অভিযোগ। এই ছিল সমগ্র বাংলাদেশে, আমন্ত্রণ পরের আয়োজনে।